আকাশবাণী কলকাতা, আজ 26শে জুলাই, বুধবার, 1972। খবর পড়ছি শিবনাথ বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হল, বিপ্লবের মশাল জ্বালিয়ে ইতিহাসের বিকৃত অধ্যায়ের বিরুদ্ধে মাথা উঁচিয়ে বেঁচে থাকার সাহস জুগিয়ে চলে গেল একটি প্রাণ। অবিচারে বুক বাজিয়ে স্বাধীন চিন্তাকে পিষে দিল নির্মম বুটের তলায়। নির্বাক হয়েছিল অসহায় মানুষটি। নাম চারু মজুমদার। লালবাজার থেকে ছড়িয়ে পড়ে এই আকস্মিক মৃত্যুর খবর। কান্নায় ভেঙে পড়ে সর্বহারা মানুষের দল। ক্রোধে কেঁপে ওঠে নামি অনামি অলিগলির জীবিত প্রাণ। বেদনার রক্তিম প্রবাহে দমবন্ধ এক সংকীর্ণ পরিবেশে যেন দিশেহারা হয়ে পড়ে কিছু মানুষ, কিছু সত্তা, যাদের প্রেরণা যোগাত এই মানুষটার আদর্শ, যে আজ আর নেই আমাদের মধ্যে। স্বৈরাচারী শাসন গলা টিপে মেরেছে বেঁচে থাকার অধিকারকে, প্রতিবাদের ভাষাকে। চালু হয় মর্মান্তিক মৃত্যু উৎক্ষিপ্ত মানুষের। বিরাজমান মান ও হুঁশের জবাবই হতে থাকে প্রকাশ্য দিবালোকে। ত্রস্ত জনতা বন্ধ করে জরাগ্রস্ত প্রবেশদ্বার। কোনো এক গলির মুখে শোনা যায় গগনভেদী বিস্ফোরণ, যার সাথে সুর মেলায় গলির আর্তনাদ। তবুও বেঁচে থাকার চেষ্টা করে দুটি প্রাণ, বিনয় সান্যাল আর কানাই বসাক। ঘর্মাক্ত রক্ত ভেজা শরীরে বেঁচে থাকার শেষ প্রাণশক্তি দিয়ে খুঁজতে থাকে একটু লুকোনোর জায়গা। শেষে জায়গা হয় জঞ্জালের ঢিবিতে। তোমরা শুনছো 86.7 তোমার FM, আর আমি RJ সৃজন। আর আজ তোমাদের শোনাবো, না, কিসের গল্প তার আজ আমি বলবো না, সেটা বিচার করবে তোমরা। গল্পের অনেকগুলো শেডস আছে, একটু ভিন্ন। এক ধাঁচে ফেলে দেওয়া যাবে না এই গল্পটাকে। তোমরাই বরং তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও। গল্পের নাম বুলেটের গর্ত। লেখক সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে হাবড়ার অশোকনগরে। 2007 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মসূত্রে দেশে বিদেশে পাড়ি জমিয়ে বর্তমানে কলকাতার একটা বেসরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে আগমন 2017 থেকে। প্রথম গল্প প্রকাশ পায় হিলসেগুড়ি নামক একটি লিটল ম্যাগাজিনে। আর তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতেও তিনি লেখালেখি করেন। তার ফেসবুক লিংক ডেসক্রিপশন বক্সে রইল। আজকের গল্পে শুধু 86.7 তোমার FM নয়, গল্পের জন্য আর আড্ডাবাজও রয়েছে আমার সাথে। ডেসক্রিপশন বক্সে লিংক রইল তোমাদের জন্য। এই গল্পটা শুনে তোমরা সেখানেও ঘুরে এসো। গল্প পাঠে সৌমেন সাহা, প্রদীপ্ত চৌধুরী, সৌমেন মজুমদার, বিভা এবং আমি RJ সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, সৌরভ মজুমদারের লেখা বুলেটের গর্ত। আর কতক্ষণ বিনয়? প্রশ্ন করে কানাই বসাক। জানি না, তবে যতক্ষণে উর্দি পড়ার সাপদের দল আমাদের গন্ধ না পাচ্ছে, ততক্ষণ বেঁচে আছি আমরা। কাপা কাপা স্বরে বলে ওঠে বিনয় সান্যাল। স্তূপের একটা সংকীর্ণ ফাঁক দিয়ে সাবধানী নজর রেখেছে দুজনেই। আজকের রাতটা মনে হচ্ছে এখানেই শুতে হবে কানাই, কাল দেখা যাবে। সে তো ঠিক আছে বন্ধু, কিন্তু এই স্বৈরাচারী শাসন আর কতদিন? এক এক করে আমাদের বন্ধুদের প্রাণ নিয়ে চলেছে এরা। চারু মজুমদার আর নেই। আমাদের আমাদের বিপ্লব আর কতদিন তা বলতে পারো? কানাইয়ের শেষের ক্ষীণ কথাগুলো কানে তীক্ষ্ণ ফলার মতন যেন বাঁধে বিনয়ের। চুপ থাকে সে। হয়তো শেষ ভরসাটুকু আজ
সভ্যতার তলানিতে। মিথ্যে কথা সে বলতে পারে না। কলেজের বন্ধু কানাই তা জানে, আর এটাও জানে বিনয় সান্যাল ভীরু নয়। কিন্তু তবুও আজ মিথ্যার ভরসায় ভর করে সময় কাটাচ্ছে দুই বন্ধু। বাঁচার এক মিথ্যা প্রয়াস। তারা জানে ধরা তারা পড়বে, আর তারপরে বুকের বাঁদিকে অথবা কপালে তৈরি হবে বুলেটের গর্ত। কিন্তু সত্যিই সে ভীরু নয়। বিনয়ের মুখের সেই ম্লান হাসি বারবার জানান দিয়ে যায় সামনে থাকা মানুষটিকে। তাহলে আর কি, একটু আরাম করে বসে যাক। কিন্তু একটা শর্ত কানাই, এই আর কতক্ষণ করবে না। তার চেয়ে বরং কিছু বলো আর আমি শুনি। কি বলি বলো তো? যা হলো সত্যি বিশ্বাস হয় না। এমনও হতে পারে? কেন হতে পারে না? কেন? তুমি কি ভাবো তুমি বা আমি আজকে ওই জায়গায় থাকলে ওই একই কাজ করতাম না? বিনয়ের কথায় কিছুটা অবাক হয় কানাই। বলি, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যাই হোক, এ নিয়ে এখন আর অন্তত তোমার সাথে ঝগড়া করতে চাই না। বিনয় হাসতে গিয়েও নিজেকে সংযত করে। আরে করই না, ক্ষতি কি? কাল যদি আমাকে না পাও তাহলে আর কার সাথে করবে তোমার ঝগড়া? কানাইয়ের মুখের অভিব্যক্তি বিনয়ের চোখ এড়িয়ে যায় না। একজন খুব কাছের মানুষের কাছ থেকে সত্যি কথা খুব অপ্রিয় হলেও তা শ্রুতিকটু হওয়া স্বাভাবিক। আচ্ছা বন্ধু, শোনো, তুমি আর আমি আজ যা দেখলাম তা খুবই সাধারণ একটা পরিচিত ঘটনা। 1967-তে নকশাল বাড়ি থেকে যা সূত্রপাত, তাহা যে দিনের পর দিন আরও গম্ভীর রূপ নেবে এ তো জানা কথা। কিন্তু দেখো অবস্থা, এখনো কিছুই পাল্টায়নি। মানুষ পিছনে ফেলে এসছে তার অতীত, তার বোধ। এখন হলো শুধু শক্তি আর বুদ্ধির লড়াই। তৎকালীন সরকার তো আমাদের নিধনের গুরুদায়িত্ব খুব মন দিয়েই পালন করছে। কিন্তু বন্ধু, আজ যা হলো, এই যে শুট আউট, লুকোচুরি, রক্ত, এর পিছনের সত্যি ঘটনাটা বোধহয় তোমার জানা নেই। এর পিছনে কি সত্যি ঘটনা থাকতে পারে বিনয়? নিশীথ আর স্নেহলতা যেভাবে আজকে আমাদের চোখের সামনে, এই অমানবিক কর্মকাণ্ডের পিছনে কোনো যুক্তি বা অতীত থাকতে পারে বলে আমার মনে হয় না। আক্রোশের এই পরিণাম তা কি ওরা ভাবতে পেরেছিল বিনয়? আচ্ছা কানাই, আমাদের হাতে সময় আছে বলে মনে হচ্ছে। পুলিশ অফিসার দেবীপ্রসাদ রায় আমাদের খুঁজে পাবে না এত তাড়াতাড়ি। যদিও এই গল্পটা খুব মেকি লাগবে বর্তমান পরিস্থিতিতে, তবুও শোনো, তোমাকে আজকে একটা ভালোবাসার গল্প বলি। গল্প? তাও আবার ভালোবাসার? আচ্ছা বলো। ভালোবাসা তো আর হলো না এই জীবনে, গল্পই শুনি বরং। বলো ভাই, আপত্তি নেই আমার। কলেজের দিনের কথা তো তোমার মনে আছে নিশ্চয়ই। প্রেসিডেন্সিতে ক্লাসের থেকে আমি কমিউনিটি রুমে একটু বেশি থাকতাম, তা তো তোমার জানা। ইতিহাসের ক্লাস আমার ভালো লাগতো না, যদিও ধীরে ধীরে ইতিহাস জানার ইচ্ছেটাই আমার বাড়তে থাকে। তবে পুঁথিগত জ্ঞানের থেকে চোখের সামনে ঘটে চলা মর্মান্তিক ঘটনাগুলো যেন আমাকে বেশি করে নাড়া দিত। আর ঠিক সেই সময় আমার হাতে আসে হিস্টোরিক 8 ডকুমেন্টস বা 8 দলিল, লিখেছিলেন চারু মজুমদার। এই বই নকশাল মতাদর্শের ভিত্তিতে রচনা করা। নকশাল বাড়ি আন্দোলনকে চারিদিকে ছড়িয়ে দেওয়াটাই ছিল এই বইয়ের মূল উদ্দেশ্য, যা অনেক ক্ষেত্রেই খুব সাফল্য পায়। বাংলার বাইরে ছত্তিশগড়, অন্ধ্রে বিপুলভাবে প্রভাব ফেলেছিল এই চীনে কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের অনুসারী চারু মজুমদারের বিচার বিবেচনা। আর ঠিক সেই সময় আমার পরিচয় হয় নিশীথ, মানে আমাদের নিশীথ রঞ্জন রায়ের সাথে। মার্কস ও লেনিনবাদী চিন্তায় অতিমাত্রায় প্রভাবিত নিশীথ আমাকে অনেক বই দিত, পড়তাম। আসলে পড়তে আমি ভালোবাসি। তা ধীরে ধীরে জানলাম যে নিশীথ
এমন আন্দোলনের সাথে জড়িত যা সেই সময় একটা অপরাধ, একটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু তুমি বলো, এই গরিব চাষিরা কি অন্যায় করেছিল? এরকম দুর্দশা কি তাদের পাওনা? সে যাকে, তোমাকে আর এসব নিয়ে নতুন করে কি বলবো। এরপরে সবটুকুই তোমার জানা। সুশীতল রায়চৌধুরীর সাথে পরিচয়, প্ল্যাটফর্মে বিতরণ, মিছিল, মিটিং, এই সব কিছুতেই তুমি ছিলে। কিন্তু নিশীথ আমার কাছে যেন একজন আদর্শ হয়ে উঠল। তুমি তো জানো নিশীথ কোন পরিবারের ছেলে। বাবা জ্যাঠার বড় বাজারে কাপড়ের ব্যবসা। পড়াশোনায় এত ভালো ছেলে সে। তবুও দেখো, ওই বিলাসবহুল জীবন ছেড়ে সে কি করল। ও বলতো মানুষ নাকি সংগ্রাম করেই বাঁচে, আর তাদের সংগ্রামের পিছনে থাকে কোনো একটা আদর্শ। কিন্তু ইন্ধন যোগানোর কাজ একজনকে করতে হবেই। নরম গদিতে যদি জীবন কাটিয়ে দেওয়া যায়, তাহলে দেয়ালের অপর প্রান্তের ক্ষতটাকে চিনব কিভাবে? আর সেটাই নাকি ঘোর বাস্তব, আর বাকি সবটাই একটা নেশা। কেটে গেলে অপরিচিত দুনিয়া। সত্যি ওর কথায় একটা ধার ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতন শুনতাম। বয়সে আমার থেকে 1.5 বছরের ছোট, কিন্তু দেখো ওর চিন্তার বিকাশ কত দূর। সে যাই হোক, এরপর যদি হঠাৎ কানাই বিনয়ের মুখের উপরে হাত রাখে, খুব আস্তে আস্তে কিছু একটা বলে, বিনয় সেটা শোনবার চেষ্টা করে। বিনয়, সামনে দেখো। বিনয়ের চোখে পড়ে অন্ধকার গলির সামনে হাত বিশেক দূরে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। স্পষ্ট না হলেও কাঁধের কাছ থেকে বেরিয়ে থাকা বন্দুকের লম্বা অংশটা চিনতে অসুবিধা হয় না দুজনের। কিন্তু সে ওইভাবে দাঁড়িয়ে কেন? কিছু কি খুঁজে চলেছে সে? গন্ধ কি পেয়েছে বহু অপেক্ষার কোনো শিকারের? বিনয়, কি কি করবে? কিচ্ছু না, চোখ রাখো, অপেক্ষা করো। হঠাৎ সেই ছায়ামূর্তির মধ্যে আন্দোলন তৈরি হলো। পিছন থেকে বন্দুকটা সামনের দিকে নিয়ে আসে সে। তার নিশানা স্পষ্ট। জঞ্জালের স্তূপ থেকে সতর্ক দৃষ্টি রাখে বিনয় ও কানাই। 1 পা, 2 পা করে এগিয়ে আসছে আগন্তুক। ল্যাম্পপোস্টের আলো কয়েকবার লাফিয়ে সম্ভাব্য মর্মান্তিক কন্দলের আভাস পেয়ে শান্ত হয়। হঠাৎ কানে আসে একটা বিস্ফোরণের আওয়াজ। বোমা পড়েছে কিছুটা দূরেই। হঠাৎ সেই ছায়ামূর্তি শিকারী কুকুরের মতন দৌড়ে যায় উৎপত্তি স্থল লক্ষ্য করে। ল্যাম্পপোস্টের ঘেরাটোপ ছাড়িয়ে ক্রমে সে গলির অন্ধকারের শেষ সীমানায় অদৃশ্য হয় দ্রুত কদমে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কানাই। ওহ, খুব জোর বেঁচেছি ভাই। হ্যাঁ, তা ঠিক। তবে মনে হয় কাছাকাছি আছে ওরা, একটু সাবধানে থাকতে হবে। যাক, বাদ দাও, কোথায় ছিলাম আমরা? ওই যে নিশীথের বয়স তোমার থেকে কম, এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে সে। কানাইয়ের কথায় হঠাৎ কিছু একটা মনে পড়তে বিনয়ের মুখে সেই চেনা হাসিটা ফুটে উঠল। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবার, বাড়ির একমাত্র ছেলে, তাও আবার নকশাল। নিশীথের কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সে। প্রত্যন্ত কোনো গ্রামে আন্দোলন করছে কৃষকদের স্বার্থে। কয়েকবার জেলেও গিয়েছে, কিন্তু ওই ভিতরে থেকেও অনশন, ধর্ণা, যেন কোনো একটা অন্য যুদ্ধের সিপাহী সে। ওর সাথে আমিও বেশ কয়েকবার গিয়েছি। সেবার ছত্তিশগড়ের ডিডগায় গিয়েছি। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। গ্রামবাসীদের বিদ্রোহে নাজেহাল পুলিশ, সরকার, সকলেই। এক পুলিশ কর্মী নিহত হয়েছিল ইতিমধ্যে। এর পরে কি আর ওরা চুপ থাকতে পারে? ওরা সেনা নামালো। গ্রামে 12 থেকে 14 বছরের ছেলেদের ধরে নিয়ে গিয়ে খুন করলো ওরা। লাশ উধাও করে দিল এক রাতে। আর বিচার অথই চলে।
আমায় আর নিশীথকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি রণকৌশল তৈরি করতে। কিন্তু গুলি বারুদের সামনে কি আর লাঠিসোঁটা টিকবে? অগত্যা লুকিয়ে থাকতে হলো। আমাদের সহকর্মী শ্যামা, সে প্রাণ দিল। নিখোঁজ হলো কত পরিচিত মুখ। তুমি বলবে তখন ভয় পাইনি। সত্যি কথা বলছি কানাই, খুব ভয় পেয়েছিলাম। মৃত্যুকে এত কাছ থেকে আগে কোনোদিন দেখিনি। নিশীথের যেন সব ছক করাই থাকে কোনো কিছুর আগে। তবুও সেও খুব সাবধানী হয়ে পড়েছিল। মিলিটারিরা খুব নিষ্ঠুরভাবে কখনো নিষ্পাপ গ্রামবাসীদের ধরে নিয়ে যায়, কখনো বা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। চরম অরাজকতার মধ্যে দুজনেই ঠিক করলাম, নো মোর হাইডিং, লেটস ফাইট ব্যাক। এক রাতে মিলিটারিরা গ্রামে ঢুকেছে। আমি আর নিশীথ গ্রামের কিছু লোকেদের নিয়ে একটা আক্রমণের জন্য তৈরি ছিলাম। কিন্তু জানি না কিভাবে যেন বিপক্ষ পুরো পরিকল্পনা জেনে গিয়েছিল। 10-12 জায়গায় এলো একটা 50-60 জনের ট্রুপ। আমরা তবুও লড়াই চালিয়ে যাই। কিন্তু এই দাবা খেলায় প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী খেলোয়াড়। শেষ পর্যন্ত চোখে পড়ল সামনে পড়ে থাকা অসংখ্য রক্তমাংসের নিথর শরীর আর জ্বলতে থাকা একটা গ্রাম। সেদিন কোনোভাবে প্রাণের রক্ষা পাই। খোঁজ চলতে থাকে আমাদের। শুট অ্যাট সাইট এমন ফতেয়া জারি হয়। কি গো, তারপর তারপর কি হলো বিনয়? শেষে বাঁচলে কিভাবে? এরপর এরপর আর কি, ওই পালিয়ে পালিয়ে থাকা, কারো বাড়িতে, কখনো খড়ের গাদায়, কখনো কারো খাটালে বা জঙ্গলে। খাওয়া দাওয়া কোনোভাবে চলছিল। তুমি শুনলে হাসবে, মাছ মাংসের স্বাদ কেমন হয় তাই ভুলে গিয়েছিলাম। কখনো ভাবতাম ফিরে যাই নিজের জীবনে, বাড়িতে মা বাবা বোন, ওদের সাথে সব কিছু মানিয়ে নিয়ে বাঁচি। কিন্তু কি জানো, অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, আর পেছনে ফিরে তাকাবার কোনো অবকাশ ছিল না। ভাগ্যে কয়েকটা গরম বুলেট ছিল আমার। কখন যে কোথায় পড়ে থাকবো, আর এই বেওয়ারিশ লাশটাকে নিয়ে যে কোন ভাগাড়ে ফেলবে কে জানতো। তবে কি জানো, জীবনে বাঁচবার একটা নির্দিষ্ট মানে থাকবে। আমার এই যন্ত্রণার থেকে অনেক বেশি কষ্টে আছে আমার এই ভারতবাসী। তা কি কখনো অস্বীকার করা যায় কানাই? প্রত্যেক মুহূর্তে বঞ্চিত লাঞ্ছিত হয় আমার এই ভাইয়েরা, আমার মা বোনেরা। ওদের প্রাপ্য অধিকারের জন্য কেউ বুদ্ধি আর বাহুবলে করায়ত্ত করবে, সে তো আর হতে দেওয়া যায় না। তুমি রবীন্দ্রনাথ পড়েছ তো? তার লেখায়ও স্পষ্ট, পুলিশ, উকিল, এই সরকার সব বিক্রি হয়ে গেছে। তাদের চেতনাও বিলুপ্তির দিকে। না হলে এই গরিব কৃষক ভাইয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় কিভাবে? শোনো, বিপ্লব আসবেই, এই কোল্ড ওয়ারও চলবেই, কখনো রক্ত দিয়ে তো কখনো রক্ত নিয়ে। কানাই মন দিয়ে শুনছিল বিনয়ের কথা। চোখ দুটো যেন আগের থেকে বেশি জলজল করছে তার। তবে তাতে দুঃখ বা হিংসার থেকেও বেশি স্পষ্ট বিপ্লবের অগ্নিশিখা। স্পষ্ট কিছু মানুষের প্রতি মনের ভিতর জমায়িত অগণিত শ্রদ্ধা। বিনয় আবার বলতে শুরু করে, দেখো, এগুলো জীবনের এক একটা অধ্যায়। তবে সেখানেও একরকম ঘূর্ণি আসতে পারে। শুধুই কি খারাপ, ভালোর কি দেখা হবে না? নিশীথের জীবনে ভালো এক মুহূর্তের সূচনা হলো ওই খারাপ সময়ের সাথেই। নিশীথ তার ব্যস্ত জীবনের ফাঁকে হঠাৎ একদিন প্রেমে পড়ল। নাম স্নেহলতা রায়। ছত্তিশগড় থেকে কোনোভাবে বেঁচে ফিরে এসে এই বিষয়টা জানতে পারি আমি। আমাদের পন্থায় ভালোবাসা, বিবাহ, এই ব্যাপারগুলো ছিল নিয়ম বহির্ভূত। কিন্তু মানুষের মনকে আটকানো কি এতটাই সোজা? প্রেম ভালোবাসার পর্ব চলছিল বহুদিন ধরেই, তবে আমার জানা হয় অনেক পরে। আমাদের পার্টির সকল কাজে স্নেহলতা সমানভাবে অংশগ্রহণ করতে দ্বিধাবোধ করত না। তবে সে ছিল একজন আদর্শ বক্তা।
তুমি তো জানো সে কতই না অপমান সহ্য করেছে তার বাড়ি থেকে। এমনকি সেবার পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটিয়ে আর পায়ের হাড় ভেঙে যখন হাসপাতালে ভর্তি ছিল, বাড়ি থেকে কেউ একবারও এসে তার খোঁজ নেয়নি। পার্টি থেকে তাকে অনেকবার বলেছিল বিরতি নিতে, কিন্তু সেই তেজস্বিনী কি এত সহজে হাল ছাড়ে? সে কি বলছো? স্নেহলতা আর নিশীথ একে অপরকে ভালোবাসতো? হ্যাঁ, অসুবিধে কি আছে? তবে শুধু নিশীথ একাই ভালোবাসতে পারত এমন নয়। ভালোবাসার সেই ভয়ঙ্কর কুহেলিকা আমাকেও ধরেছিল। মানে কি বলছো বিনয়? তুমি আর আর ভালোবাসা? হ্যাঁ ভাই, ঠিক বলেছি আমি। আর সে কে জানো? স্নেহলতা। আরে ওর মধ্যে যে এমন একটা তেজ, এমন একটা সাহস ছিল, সেটা কেউ অস্বীকার করতে পারে না। না হলে একা গিয়ে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়া কে ভাবতে পারে বলো তো কানাই? আমরা তো কখনো প্রকাশ্যে বা কখনো গোপনে হাতিয়ার তুলেছি, কিন্তু আজকের সমাজে একজন মহিলা, তার পরিবার, সমাজ কোনো কিছুকে তোয়াক্কা না করে খালি হাতে শুধু পার্টির পতাকা নিয়ে আন্দোলন করেছে। না ভাই, আমার ভিতরে ওই সাহস আর ধৈর্য এত সহজে তৈরি হবে না। তা তুমি নীরব ছিলে কেন? ওকে কিছু কি বলেছিলে তোমার ব্যাপারে? না ভাই, বন্ধু নিশীথ খুশি ছিল স্নেহলতাকে পেয়ে। এটা একটা ধরনের ত্যাগই বলতে পারো, যদিও খুব বড় রকমের চিন্তাভাবনা। কিন্তু একজন আদর্শ নেতা তার একজন বন্ধুর জন্য এইটুকু করতেই পারে। আর আমার জন্য পার্টির অনেক কাজই বাকি ছিল, সেখান থেকে আমি কোনোভাবেই নিজেকে সরাতে পারি না। বিনয়ের এই একটা কথায় কানাই কেমন যেন হতবুদ্ধির মতন চেয়ে রইল তার দিকে। তুমি এই নিশীথের জন্য ত্যাগ স্বীকার করেছিলে? দেখো, আমি যে নিশীথকে চিনি, সে কোনোভাবেই তোমার বলা এত ঘটনার সাক্ষী বহন করতে পারে না বিনয়। হয় তুমি মিথ্যে কথা বলছো, না হলে যাকে আমরা আজ রাতে দেখেছি সে তোমার বন্ধু নয়। কানাইয়ের দৃঢ় কণ্ঠে কিছুটা অস্থির হয় বিনয়। হতবাক হয় নকশাল আন্দোলনের এক অনন্য ব্যক্তিত্ব বিনয় সান্যাল। বাম হাতে রিভলভারের সিলিন্ডারটা বারবার ঘোরাতে থাকে বিনয়। চোয়াল যেন আগের থেকে খানিক শক্ত হয়ে উঠেছে ওর। চোখ হয়ে উঠেছে রক্তবর্ণ। কাপা কাপা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে কিছু কথা। কানাই, কানাই, কানাই ও একজন বিশ্বাসঘাতক। নিশীথ আমাদের দল ও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবার বুঝলে, শত্রুর ওপর তুমি বিশ্বাস করতে পারো। তুমি জানো শত্রুর কাছ থেকে তুমি আতিথেয়তা পাবে না, কিন্তু বন্ধু, সে তো তোমার ভালো চায়, তাই না? কিন্তু তার মনে কি আছে, সেই ভালো মানুষটার ভিতরে কি লুকিয়ে আছে, তা আমরা কেউ জানি না। সে তার বন্ধুর দায়িত্ব পালন করবে নাকি করবে না, নাকি তোমাকে ধরিয়ে দেবে পুলিশের জালে, তা তুমি কিভাবে বুঝবে? গৌতম দা, শ্যামল দা, তারা তো বিশ্বাস করেছিল নিশীথকে। কি ফল হলো কানাই? সবাই তো ধরা পড়ল। কিন্তু নিশীথ প্রতিশোধ নিয়েছে, সেদিক থেকে তো দোষ দিতে পারবে না তুমি ওকে বিনয়। না না না, কখনোই দেব না। কিন্তু এই বিত্তশালী মানুষগুলো আমাদের চারপাশকে কিভাবে নিয়ন্ত্রণ করছে তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি ভাবো সুকান্ত রঞ্জন রায়, নিশীথের বাবা, তিনি একজন মহান মানুষ ছিলেন? তিনি কি করেছেন তুমি জানো না? বন্দুকি কারবার করে কত মানুষকে তিনি ঠকিয়েছেন। বেশি সুদে টাকা ধার দেওয়া, লোকের আত্মসম্মান নিয়ে ছেলে খেলা করা, এগুলো দীর্ঘদিন চলতে পারে না কানাই। কাউকে না কাউকে এর বিরুদ্ধে সরব তো হতেই হতো। তার ছেলে যা পারেনি, অন্য কেউ তা পেরেছে। একমাত্র সুকান্ত রঞ্জন রায়ের রক্তেই শেষ হয়েছে একটা দুর্নীতি, একটা অপভ্রমের অধ্যায়। পিতৃবিয়োগে দিশেহারা হয়ে যাওয়া একটা মানুষের পক্ষে খুবই স্বাভাবিক হলেও পার্টির মূল আদর্শ ভুলে গিয়ে পার্টির সদস্যদের গতিবিধির কথা শত্রুদের কাছে পাচার করা, তা ক্ষমার অযোগ্য। তা তুমি, আমি, এমনকি স্নেহলতাও স্বীকার করে। তাই কথার মাঝখানেই বলে ওঠে কানাই বসাক।
হ্যাঁ, তা আমি মানি বিনয়, কিন্তু শত্রু শত্রু তো বন্ধুই হয়। তাহলে আজ ওর এই পরিণতির কি কারণ তা বলতে পারো? হ্যাঁ কানাই, আমি পারি, পুরোটাই পারি। আমরা এখন যেখান থেকে পালিয়ে এসেছি তা ছিল স্নেহলতার বাড়ি, আর সেখানে সিথির মোড়, উত্তর কলকাতা। আজ হঠাৎ ডেকে পাঠালে স্নেহলতা? প্রশ্ন করে নিশীথ। আসলে অনেকদিন আসোনি, আর আমাদের পরের জীবন শুরু করার আগে কিছু কথা বলা দরকার। আরেকজন বিশেষ লোক আসবে আজ আমাদের বাড়ি, তাই ভাবলাম তোমাকেও ডেকে নিই। সে তুমি খুব ভালো করেছ, কিন্তু কারা? দুজনেরই দৃষ্টি চলে যায় দরজার দিকে। কয়েকটা ধীরে ধীরে টোকা পড়ছে তার উপরে। স্নেহলতা নিজের জায়গা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। নিশীথের নজর স্নেহলতার সাথে দরজার দিকেই নিবদ্ধ হয়। ভালো আছো দাদা? দরজা খুলে স্নেহলতা প্রথম প্রশ্ন করে আগন্তুককে। খানিক সরে যেতে ভিতরে প্রবেশ করে বিনয় আর কানাই। হঠাৎ করেই একটা অপরিচিত নিস্তব্ধতা ঘিরে ফেলে নিশীথকে। সে অনুভব করে তার প্রতিটি হৃদস্পন্দন আগের থেকে আরও যেন বেড়ে উঠেছে কয়েক লহমায়। কেমন আছো নিশীথ? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। তুমি ঠিক আছো তো? তা কিছু মানুষের দয়ায় ভালো থেকেও ভালো থাকতে পারছি না। তুমি তো দলে ছিলে, সবই তো জানবে। তবে এখন দলে বিশ্বাস করবার মতন লোক কিন্তু কমে যাচ্ছে। কে যে কখন পিছন থেকে ছুরি মেরে দেয় কে জানে। তা শুনলাম তুমি সংসারী হতে চলেছ, অগ্রিম শুভেচ্ছা। তবে স্নেহলতার মতামতটা কি নিয়েছো? সে রাজি কিনা দেখেছো? কেন, তুমি জানো না? আমরা এই স্বপ্ন কবে থেকেই তো দেখছি। এক্ষেত্রে স্নেহলতারও একই মত। তা তুমি এই প্রশ্ন কেন করছো বিনয়? কেন করছি তুমি বলছো নিশীথ? তুমি? ও হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম। সময়ের সাথে তো সব কিছুই পাল্টায়। যাই হোক, পার্টির শর্ত মতাদর্শ এখনো হয়তো স্নেহলতা মেনে চলে। আর তার ক্ষেত্রে একজন বিশ্বাসঘাতকের সাথে সংসার করা কি আদর্শে ছেদ ধরাবে না? সকলের চোখ যায় স্নেহলতার দিকে, কিন্তু সে তাকিয়ে আছে এখন নিশীথের দিকে, যেন সেই প্রশ্নের উত্তর তার তীক্ষ্ণ নজরে লুকিয়ে আছে। কোনো এক সম্ভাব্য ভবিষ্যতের কথা জেনেই নিশীথ নিজেকে তৈরি করে সেই মুহূর্তে। তার শরীরে এখন আর কোনো কম্পন নেই, গলায় সেই পুরনো তেজ। নিশীথ ফিরে এসেছে, তবে তার সিদ্ধান্ত, তার নীতি নিয়ম তাকে চালনা করে একটা অন্য দৃষ্টান্তে। আমি জানি বিনয়, তুমি আজ কেন এসেছো এখানে, আর এও বুঝেছি তোমাকে কে এনেছে এখানে। তবে আমি আমার কৃতকার্যে লজ্জিত নই। কি পেয়েছি আমরা? কি পেয়েছে আমাদের পরিবার? আর দেশের কথা বলছো? তুমি কি মনে করো কয়েকজনকে হত্যা করলেই সব নিয়ন্ত্রণে চলে আসবে? ভুল, ভুল জানো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমিও ভুল জানতাম। সত্যি তো, এ সমাজে যার আছে ক্ষমতা সে ভগবান, আর যার নেই তারা বরাবর উপেক্ষিত হবে। বন্দুক উঁচিয়ে তুমি কতজনকে দমিয়ে রাখবে? আজ একজন, কাল দুজন, তারপর তিন চার, এইভাবে বেড়ে চলবে হাইদ্রার মতো। এদের মৃত্যু নেই, এদের খিদে কমে না কখনোই। বঞ্চিত লুণ্ঠিত হয়ে যাবে সে সকল কৃষক, মজুর, শ্রমিক সকলেই। এ হলো সভ্যতার নিয়ম। তুমি কি ভাবছো আমার তোমার এই আন্দোলন কতদিন বাঁচতে পারে? ইতিহাসের পাতা থেকে এই আন্দোলন মুছে যাবে কালের পরিবর্তনের সাথে, আর আমাদেরও থাকবে না কোনো অস্তিত্ব। কে বিনয়, কে নিশীথ, কেই বা গৌতম আর শ্যামল, কেউ চিনবে না বন্ধু, কেউ নয়। আমি আমার বাবার আদর্শ কোনো দিনই সমর্থন করিনি, কিন্তু এমনও নয় তার হত্যাকে আমি উচিত বলে গণ্য করি। তাই আমি যা করার করেছি, কারণ কারণ আমি দূরদর্শী। তবে হ্যাঁ, এও ঠিক, আমার পথ সুগম নয় কোনো দিন।
তখনও ছিল না, আর এখনও নয়। যাই হোক, তুমি আর তোমার সহকারী যে কাজ করতে এসেছো তাতে তোমায় বাধা আমি দেব না, দেবার সাধ্য নেই আমার। তবে স্নেহলতা, তোমার সাথে ঘর বাঁধা হলো না এ জন্মে। তুমি তুমি ভালো থেকো। কে বলল যে তোমাকে আমি মারতে এসেছি? তোমার মতন বিশ্বাসঘাতকের জন্য আমার বন্দুকের গুলি যথেষ্ট নয় নিশীথ। একটা কথা ভুলে যেও না, কর্মজীবনে তোমার মতন বন্ধু আমি আর পাইনি। আজ আমি যতটুকু, তাতে তোমার অবদান আমি অস্বীকার করতে পারি না। তাই ওই কাজ আমি নিজের হাতে করতে পারবো না, তবে ক্ষমাও করতে পারবো না তোমাকে। শাস্তি তোমাকে পেতেই হবে। বিনয়, পুলিশ! কানাইয়ের কথায় নিজের জায়গা ছেড়ে উঠে পড়ে বিনয়। আজ আমি আসি বন্ধু, আবার দেখা হবে আমাদের। স্বর্গে না হলেও নরকে তো হবেই। এই কথা বলার পরে স্নেহলতার দিকে তাকিয়ে বিনয় বলে, ধন্যবাদ, এর পরের কাজ তোমার, আমি আসি। স্নেহলতা দৃঢ়চেতা হলেও তার গলার আওয়াজ যেন খুব ভেঙে পড়ে বিনয়ের দিকে চেয়ে। চোখের কোণে জমতে থাকে জল। অঝরে ঝরে না পড়লেও বিনয়ের হাত নিজের হাতে নিয়ে সে বলে, আমাকে ক্ষমা করো, তোমায় চিনতে পারিনি বলে, জানতে পারিনি তোমার মনের ইচ্ছে। তবে একবার বলতে পারতে, জানলে পারতে আমার মন কি চাই। বিনয় নিশীথের দিকে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে সেই চেনা হাসি। কে বলল তুমি বুঝতে পারোনি? আমার মনে এত গোপন জায়গা নেই যার সন্ধান করা তোমার পক্ষে অসম্ভব। তুমি অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমতী। পুলিশ, দরজা খুলুন। ওদিকে পিছনে কুয়োর কাছে একটা পাঁচিল, ওটার পরে একটা ডোবা, আর আর লড়াই চালিয়ে যেও। স্নেহলতার শেষ কথার সাথে কানাই আর বিনয় যেন বাড়ির পেছনের অন্ধকারে মিলিয়ে যায় চোখের নিমেষে। দরজা খুলতে দেরি করলেন কেন? বাকি দুজন কোথায়? দেখুন, সত্যি কথা বললে পরে কোনো অসুবিধার মধ্যে পড়বেন না, নইলে অন্য উপায় জানা আছে কিন্তু। দারোগা দেবী প্রসাদ রায় প্রশ্ন করে স্নেহলতা ও নিশীথকে। দেখুন, যাদের খুঁজছেন তারা চলে গিয়েছে আপনাদের আসার আগেই, মিটিং শেষ হওয়ার পরই। বুঝলাম, তো কিসের মিটিং ছিল? তা আপনি নিশীথ বাবু, আপনি এখানে কি করছেন? আগে আমাকে তো স্নেহ। দেখুন দারোগা বাবু, ভিতরে আমার বাবা আছেন, তিনি অসুস্থ, তাই দয়া করে চিৎকার করে কথা বলবেন না। আমি বলছি, নিশ্চিত বাবু, আপনাদের কিছু গোপন খবর এনেছিলেন। আর কেবল আজ নয়, আমাদের এরম মিটিং প্রায়ই হয়। গত সপ্তাহে যে ইন্সপেক্টর রঞ্জিত খুন হন, তার সমস্ত পরিকল্পনা করা হয় ওনার তথ্য অনুযায়ী। আর আজ এনেছিলেন আপনার তথ্যাদি নিয়ে, কারণ এর পরের টার্গেট আপনি। একটা বিকট হাসির আওয়াজে নীরব পরিবেশ যেন জেগে ওঠে। গলির কুকুরের চিৎকার শান্ত হয় ক্রমে। কোনো এক অশনি সংকেত যেন বহন করতে থাকে চারিপাশের আবহাওয়া। নিশীথ চেষ্টা করে কয়েকবার কিছু বলার, কিন্তু সম্ভব হয় না। তাহলে নিশীথ বাবু, মুখের মধুর ভাষণে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এমন ষড়যন্ত্র? তাহলে চলুন আমাদের সাথে, অনেক কাজ বাকি আছে যে। আপনার বন্ধুদের জন্য তো আমার কিছু উপহারও আছে, সেগুলো বেশি দেরি করে দিলে উপরমহল যে রাগ করবে আমার উপর। চলুন চলুন। ঘরে উপস্থিত কেউই ধারণা করতে পারেনি এর পরের ঘটনা কি হতে পারে। চোখের পলকে নিশীথ দৌড়ে বেরিয়ে যায় ঘরের বাইরে, আর সেই সঙ্গে পুলিশও পিছু নেয় তার। নিখিল, তুমি 5 জনকে নিয়ে বাড়ির পিছন দিকে যাও। ওই দুজনকে হাতছাড়া করলে চলবে না। আর দুজন আমার সাথে এসো, কুইক, নিশীথকে ধরতে হবে। তখন রাত 11টা। স্নেহলতা দাঁড়িয়ে থাকে দরজার সামনে। বাড়ির সামনে পুলিশের গাড়ি।
ভিতরে ড্রাইভার আর আরও একজন কনস্টেবল। ঠিক 11:02 সময় তার কানে আসে 3 রাউন্ড গুলির আওয়াজ। শব্দের অনুনাদ কাঁপিয়ে দেয় স্নেহলতার দৃঢ় অন্তরাত্মা। এই গলা তার চেনা, এই গলা নিশীথের। নিশীথ দায়ী ওর নিজের পরিণামের জন্য বিনয়, কিন্তু খারাপ লাগছে স্নেহলতার কথা ভেবে। কানাইয়ের কথায় ফিরে তাকায় বিনয়। কেন? খারাপ কেন লাগছে? আমি ওর চোখে তোমার প্রতি শ্রদ্ধা দেখেছিলাম বিনয়, কিন্তু আর কি, বেচারি হয়তো বাকি জীবনটা কিছুর আশায় বাঁচবে, কাউকে বুঝিয়ে হয়তো বলতেও পারবে না, কিন্তু ওর মনের ছবি ঘরে তোমার একটা সুন্দর পোর্ট্রেট তোলা থাকবে। আর কি কানাই, এই জীবনটা এভাবেই গেল, বুঝলে? আচ্ছা বিনয়, এই নিশীথের কি হলো? আর যাই হোক, ওকে জামাই আদর করবে না পুলিশ। দেখো, স্নেহলতাকে কিন্তু আমি আগে থেকেই সব কিছু বলে রেখেছিলাম। পুরোটাই কিন্তু একটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আশা করি শেষটাও সেভাবেই হবে। মাঝে মাঝে খুব বাঁচতে ইচ্ছে করে, কিন্তু বোধহয় আর হবে না। প্রার্থনা করি ভবিষ্যৎ যেন বাঁচে, বেঁচে যেন থাকে বাঁচার অধিকার সমানভাবে, ভেদাভেদ ব্যতি রেখে। জানো, স্বপ্ন দেখি কালকের সূর্য নতুন আশা, নতুন ভালোবাসা, নতুন চিন্তা নিয়ে যেন এই অলিগলির অন্ধকার ধুয়ে মুছে দেয়। কানাই কানাই, তোমার স্বপ্ন সত্যি হবেই, হতে হবেই। ভেজালহীন মানবিক প্রযুক্তিতে আমরাও গড়ে তুলব নতুন পৃথিবী। বিনয়ের কথার মাঝেই তাদের কানে আসে একটি বিকট আওয়াজ। ফায়ারিং এর শব্দ। খুব দূরে নয়, কাছ থেকেই আসছে সেটা। আর সেই সাথে কানাইয়ের একটা মর্মভেদী চিৎকার। কানাই শুয়ে পড়ল বিনয়ের কোলে। কিং কর্তব্য বিমরু বিনয় চেয়ে থাকে কানাইয়ের নিষ্প্রাণ শরীরটার দিকে। তার মাথার বাম দিকে তৈরি হয়েছে একটা গর্ত, যেখান থেকে নিঃসৃত রক্তধারা ভরিয়ে দেয় বিনয়ের সাদা ধুতি। বিনয় সান্যাল, কানাই বসাক, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে ওই নোংরা ঢিবির থেকে বাইরে বেরিয়ে এসো, সারেন্ডার করো, নতুবা আমরা ফায়ারিং করতে বাধ্য হব। আমি 5 গুনবো, তার মধ্যে আমার সামনে বাধ্য ছেলের মতো এসে নিজেদের ধরা দেবে। এই গলা বিনয়ের চেনা। এ হলো দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার দেবী প্রসাদ রায়ের। 1 কানাইয়ের শরীরটাকে একধারে সরিয়ে রেখে তার খোলা চোখের পাতা বন্ধ করে বিনয়। 2 এবার তার কাঁধের ঝুলিটা নিজের হাতের কাছে নিয়ে এসে ভেতরে দেখে নেয় সে। 3 রিভলভারের উপস্থিত বুলেট অহেতুক গুনে নেয় বিনয়। 4 নোংরার স্তূপ থেকে মাথা তুলে উঠে দাঁড়ায় বিনয় সান্যাল। বিনয়, অনেক খুঁজেছি তোমাদের, আজ বাগে পেয়েছি। 2 হাত উপরে তোলো। তোমার আরেক বন্ধু কোথায়? দেবী প্রসাদের মুখে এখন এক বিজয়ের হাসি। এবার পদোন্নতি আটকায় কে তার? নকশাল দমনে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তার নামে ত্রাস তৈরি হবে এই সকল সন্ত্রাসবাদীদের আখড়ায়। কিন্তু বিধির লিখন অন্য। বিনয় চোখের নিমেষে তার কাঁধের ঝোলা থেকে বের করে নেয় 2টি বোমা। আর সেই সঙ্গে সামনে দণ্ডায়মান পুলিশ বাহিনীর বন্দুকের গুলি ঝাঁঝরা করে বিনয়ের শরীর। 5 ফায়ার। সদ্য রক্তিম বর্ণ নিয়েছিল তার বস্ত্র, যা আরো গাঢ় হয়ে গেল তার নিজের রক্তে। কিন্তু বিনয়
তার শেষ কাজটা করেই যায়। বেঁচে থাকার শক্তি, সাহস ও প্রতিবাদ একত্রিত করে দুটি বোমা সে ছুড়ে দেয় তার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা দেবীপ্রসাদ রায়ের দিকে। আকস্মিক এই প্রতি আক্রমণ কেউই বুঝতে পারেনি। আগুনের এক বীভৎস বলয়ের সাথে ভূমি কেঁপে ওঠে ভীষণ বিধ্বংসী আওয়াজে। মাটিতে লুটিয়ে পড়া বিনয় তার শেষ নিঃশ্বাসের সাথে দেখে যায় দেবীপ্রসাদ রায়ের ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহটা। সকাল 7টা। পুলিশ বাহিনী ঘিরে রেখেছে ঘটনাস্থলের চারিদিক। দেবীপ্রসাদের শরীরের কিছু অংশ এখনও পাওয়া যায়নি। নিহত পুলিশ বাহিনী আরও 3 জন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ আগেই কানাইয়ের লাশটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বিনয়ের শরীর তুলতে গিয়েই সকলে থমকে যায়। বিনয় এখনো চেয়ে রয়েছে সামনের মানুষগুলোর দিকে। ঠোঁটের কোণে তখনও বর্তমান চিরপরিচিত সেই পরিতৃপ্তির হাসি। গল্প পাঠে সৌমেন সাহা, প্রদীপ্ত চৌধুরী, সৌমেন মজুমদার, বিভা এবং আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।